মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ, সেই যুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। তার আপডেট, পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদেরকে দেব, কারণ ইসরায়েলে ইরানের তরফ থেকে প্রত্যাঘাত। ইরানের এয়ার স্ট্রাইকে জেরুজালেম এবং তেল আভিভ সহ ইসরায়েলের 4 বড় শহরে মুহুর্মুহু বিস্ফোরণ। তেল আভিভে 3 জনের মৃত্যু হয়েছে। হাইপারসনিক মিসাইল হামলা ইরানের। সবচেয়ে থেকেও বেশি গতিবেগ এই মিসাইলের। ইরানের সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন টু প্রমিস 3। শয়ে শয়ে মিসাইল ছুড়েছে ইরান। সেই ছবি দেখতে পাচ্ছেন। বেশিরভাগই রুখিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে এই দাবি ইসরায়েলের তরফ থেকে করা হয়েছে। ঘন ঘন বেজে উঠেছে সাইরেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। ঠিক কোন পথে এগোচ্ছে এই মুহূর্তে তাহলে মধ্যপ্রাচ্য, পুরো বিষয়টা নিয়ে আমরা অবশ্যই জানবো। তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে আরো আপডেট দেবেন অয়ন ঘোষাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, বিগত বেশ কয়েকদিনে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, হামলা পাল্টা প্রত্যাঘাত, একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল, ঠিক কি চলছে এই মুহূর্তে? লেটেস্ট আপডেট কি, কোন দিকে যাচ্ছে? উদীয়মান সিংহ বা রাইজিং লায়ন জানিয়ে ইসরায়েলের এখনো পর্যন্ত যা বিবৃতি, তার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর যে বিবৃতি এই মুহূর্তে লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে 20 জন সামরিক কমান্ডার ইরানের, তারা কিন্তু নিহত হয়েছে ইতিমধ্যেই ইসরায়েলি ড্রোন হামলায়। এটা ইসরায়েলের দাবি। অর্থাৎ 20 জন সামরিক কমান্ডার, সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড, তাদেরকে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল প্রশাসন। এবং এই সামরিক কমান্ডারদের মধ্যে চিফ কমান্ডার অফ অপারেশনস তিনিও রয়েছেন, এমন দাবিও কিন্তু কোনো ইসরায়েলি সংবাদ মাধ্যম তারা করছে। অপারেশন রাইজিং লায়ন নিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন যে রাইজিং লায়ন অর্থাৎ ঘুমন্ত সিংহ। আমি আসবো অয়ন, তুমি যে কথাটা বলছিলে এই অপারেশন লায়ন নিয়ে, বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক কি বলেছেন একবার শোনাই আসুন। In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy. বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য আমরা শুনছিলাম, আর যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আপনাদের জানাচ্ছিল যে ইতিমধ্যেই ইসরায়েলেও হামলা করা হয়েছে এবং ইসরায়েলে এই যে ইরানের পাল্টা হামলা, সেই হামলায় প্রচুর মৃত্যুর খবরও এখনো পর্যন্ত সামনে আসছে। আমরা জানি যে ইরানের থেকে সামরিক শক্তিতে ইসরায়েল অনেকটাই এগিয়ে, কিন্তু ইরানের এই যে হামলা তা কিন্তু পুরোপুরি প্রত্যাহত করতে পারেনি ইসরায়েল। এবং যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, ইসরায়েলেরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সেনাপ্রধান সহ 20 সেনা কমান্ডার নিহত হয়েছে বলে জানানো হয়েছে ইতিমধ্যে ইসরায়েলি সংবাদ সংস্থার তরফ থেকে। এবং এই নিয়েই আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। যেমনটা তুমি বলছিলে যে অত্যন্ত বড় একটি আপডেট বেঞ্জামিন নেতানিয়াহু তিনি নিজেই দিয়েছেন যে 20 জন সেনা কমান্ডার, সেনাপ্রধান সহ সেখানে মারা গিয়েছেন। অর্থাৎ ইরানের তরফ থেকে যে হামলাটা, সেই হামলাটা কিন্তু পুরোপুরি আটকাতে পারেনি ইসরায়েল। আর এর আগেও আমরা দেখেছিলাম যখন ইরানে তারা হামলা চালিয়েছিল, ইসরায়েল তখন তাদের দেশেও জরুরি অবস্থা জারি করেছিল। অর্থাৎ ইসরায়েলের মাথায় এটা ছিল যে ইরান চুপ করে বসে থাকবে না। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেটা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও মনে করছেন, সব থেকে বড় যেটা ইরানের প্রাপ্তি, সেটা হচ্ছে চীনের নৈতিক সমর্থন পাওয়া। কারণ এতক্ষণ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল বা এতদিন পর্যন্ত, তাতে আমেরিকা ইসরায়েলের পাশে ছিল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তারা একে একে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছিল।
কারণ তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে ইরান যদি পরমাণু অস্ত্র শক্তিধর হয় এবং তারা যদি গোটা বিশ্বকে একেবারে অন্ধকারে রেখে কার্যত মাটি থেকে 80 ফুট নিচে এইভাবে পরমাণু অস্ত্র গবেষণা এবং সেটার আপগ্রেডেশন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের কাছে সরাসরি থ্রেট আসছে। ঠিক এই জায়গা থেকে কার্যত কোণঠাসা হয়ে পড়া ইরানের পাশে যখন চীন এসে দাঁড়ালো, তখন কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্ব কার্যত দুটো ভাগ হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই অশান্তি বা টেনশনকে কেন্দ্র করে, যার পুরো ভাগে একদিকে আমেরিকা এবং একদিকে চীন। নিঃসন্দেহে অনেকে মনে করছেন যে এইভাবে একটা যুদ্ধের বাতাবরণের মধ্যে গোটা বিশ্বের তাবত শক্তিধর দেশগুলির দুভাগে ভাগ হয়ে যাওয়ার মধ্যে কোথাও না কোথাও একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতির ইঙ্গিত রয়েছে। যদিও এখনো পর্যন্ত গোটা বিষয়টা দু দেশের সমরাস্ত্রের প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু যেহেতু ইরান এখনো পর্যন্ত এটা গোটা বিশ্বকে জানাচ্ছে না যে তারা কতটা পরমাণু শক্তিধর এবং কী ধরনের এমন পরমাণু পরীক্ষা নিরীক্ষা চলছিল যেটাকে নিউট্রালাইজ করার জন্য 6 জন পরমাণু বিজ্ঞানী, তার সঙ্গে আরও সব মিলিয়ে 78 জন, এদেরকে সঙ্গে সঙ্গে একদম ড্রোন হামলায় নিকেশ করা হলো এবং তারপর পরমাণু অস্ত্র ভাণ্ডার সেখানে হামলা চালানোর কথা বলল ইসরায়েল। যদিও সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রকম রেডিয়েশন লিকেজের তত্ত্ব অস্বীকার করল ইরান। এই অবস্থায় এই দুটি দেশের মধ্যে এই মুহূর্তে যে রণদামামা বেজে উঠেছে তার প্রভাব ইতিমধ্যেই নিকটবর্তী দেশগুলি তো বটেই, এমনকি বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যেও পারস্পরিক সম্পর্কে চাপানোতরের মধ্যে পর্যবসিত হতে চলেছে বলে অনুমান করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একদমই অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই গোটা বিষয় নিয়ে, অর্থাৎ যেখানে শেষ করলো অয়ন আমাদের প্রতিনিধি, সেখান থেকে শুরু করব ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, তা নিয়ে এই মুহূর্তে বিশ্ব কার্যত দুটো ভাগ হয়ে গিয়েছে। ইসরায়েলের দীর্ঘদিনের সহযোগী আমেরিকা, ইরানকে কার্যত সমর্থন করছে চীন। এই মুহূর্তে এই আপডেট দিয়েছেন আমাদেরকে আমাদের প্রতিনিধি। রাষ্ট্রসংঘে ইসরায়েলের নিন্দা করেছেন চীনের প্রতিনিধি, এমনটাই গ্লোবাল টাইমসের তরফ থেকে দাবি করা হচ্ছে। তাহলে বিশ্বে কি তৈরি হচ্ছে নতুন শক্তি বলয়? আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানার চেষ্টা করব, কথা বলবো। দুজন বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজেশ শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আর অন্যদিকে রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি রাজাগোপাল বাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্ব জানি এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছে, তাহলে কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আমরা এগিয়ে চলেছি? একদিকে চীন, অন্যদিকে আমেরিকা, এই দুটো দেশকে নিয়ে দুপক্ষ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এটা পরিষ্কার বলা ভালো যে যারা উন্নয়ন চায় তারা কখনো যুদ্ধে যেতে চায় না। চীন জানে প্রায় 150 কোটি মানুষ এখানে আছে, সেই মানুষের কি করে আরো ভালো জীবন দেওয়া যায় সেটাই তাদের লক্ষ্য, এবং বড় কোনো যুদ্ধে অংশগ্রহণ করে ফেললে তাদের সেই যে ইচ্ছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ যুদ্ধ করা মানে বিরাট খরচ, বিরাট ক্ষয়ক্ষতি। আর তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে তো সবাই শেষ। পরমাণু যুদ্ধ যদি হয় সবাই শেষ, সবাই এটা জানে। সুতরাং যুদ্ধ খেয়াল রাখতে হবে, যুদ্ধ হচ্ছে আপনার ক্ষমতা দেখানোর জায়গা, যুদ্ধ আপনার বার্গেন করার জায়গা, যুদ্ধ আপনার বিশ্বকে বলে দেওয়ার জায়গা আপনি কোথায় আছেন। সুতরাং যুদ্ধ মানে এই নয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ যেখানে সবার শেষ হয়ে গেল। সুতরাং এই জিনিসটা হবার কোনো চান্স নেই। তবে হ্যাঁ, যেটা বলছেন, চীন দেখুন ইরান থেকে তেল কেনে, সবচেয়ে বেশি তেল ইরান থেকে কেনে, সুতরাং তার একটা বিরাট স্বার্থ সেখানে লুকিয়ে আছে, এবং সে যে স্টেটমেন্ট দিয়েছে তাতে ইরান যাতে কোনো ধরনের ভয় না পায় সেটাই তার বক্তব্য। কিন্তু ইরানের যে দেখুন যেটা ইসরায়েল করার চেষ্টা করছে সেটা হচ্ছে রেজিম চেঞ্জ। সেটা আপনারা খেয়াল করবেন যে নেতানিয়াহু ইরানিয়ানদের উপরে একটা দিয়েছেন, উনি তো নিজের দেশের মানুষের উপরে বক্তব্য রাখবেন, কিন্তু ইরানের জনগণের উপরে তিনি ভাষণ দিয়েছেন যে আপনারা রেজিম চেঞ্জের জন্য প্রস্তুত থাকুন, আপনাদের উপরে যে 35 বছরে আলী মাহানির যে শাসন ব্যবস্থা চলছে যেটা মৌলবাদে আপনাদের নিয়ে এসে, একদিন ইরান ছিল ওয়েস্টার্ন ফিলোসফিতে বিশ্বাসকারী, পাহেলভি ডিনাস্টি শাহ, সেখান থেকে কোথায় ইরানকে নিয়ে যাওয়া আছে। এবং একটা চেঞ্জ আপনি খেয়াল করবেন যে কিছুদিন আগে যে পাহেলভি ডিনাস্টি যিনি ক্রাউন,
তিনি ইসরায়েলে ছিলেন। সেখানে একটি সংগঠন আছে এমইকে বলে, তারা দীর্ঘদিনই ইরানে রিজিম চেঞ্জের চিন্তা ভাবনা করছে, মানুষও হয়তো চাইছে। এবং এই সুযোগটা, এবং যেটা দেখবেন যে যেটা করেছে ইসরায়েল, সেখানে একেবারে পিন পয়েন্টেড আক্রমণ। ওদের যে সমস্ত জায়গায় ইউরেনিয়াম ফ্যাসিলিটিস যেগুলো আছে, যাদের সায়েন্টিস্ট যারা জড়িয়ে আছে, যে সমস্ত টপ কমান্ডার, ওরা সেই এমন ভাবে নিকেশ করেছে, এমন ভাবে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত করেছে, কোনো রেডিয়েশন, আপনাদের খুব সুন্দরভাবে অয়নবাবু বলছিলেন, কোনো রেডিয়েশন, কোনো আইএইএ, তারা কিন্তু যে আন্তর্জাতিক যে নিয়ন্ত্রক সংস্থা আছে অ্যাটমিক এনার্জি সংক্রান্ত, তারা কিন্তু বলেনি, কেউ জানা কত রেডিয়েশন ঘটেনি। সুতরাং ওরা, এবং এটাও খেয়াল করে, আপনারাও শোনালেন, নেতানিয়াহু বলছেন আমরা অ্যাটাক করেছি, মোর উইল কাম, মানে বুঝে দেখুন, মানে কিভাবে আক্রমণ করেছি কেউ জানে না, কিভাবে আক্রমণ করবো কিভাবে জানে। মোটামুটি এমন জায়গায় নিয়ে গেছে, প্রায় ইসরায়েলের যে সমস্ত স্তম্ভ সেগুলোকে অনেকটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন ইসরায়েল চেষ্টা করছিল পার্শ্ববর্তী হামাসদের, হেজবুলদের নিউক্লিয়ার অস্ত্র দিয়ে দেওয়া, সেটা আটকাবার চেষ্টা করেছে, এবং মোটামুটি ইসরায়েল সফল আপাতত, এটা বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, দেখুন তাহলে তার ইগো যেটা রয়েছে, সেই ইগোটা দেখাবার চেষ্টা করবে। বেশ কিছু সুপারসোনিক মিসাইল তারা ছুড়েছে, এবং সেটাই তারা চেষ্টা এই মুহূর্তে করছেন। রাজাগোপাল বাবু, ইরান এবং ইসরায়েলের এই পরিস্থিতির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তবের সঙ্গে কথা বলে নেবো, আমাদের সঙ্গেই রয়েছেন তিনি। রাজীব বাবু, তাহলে তো গোটা বিশ্বের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে। ইরান এবং ইসরায়েল যে যুদ্ধে এই মুহূর্তে মেতেছে, তাতে যদি বাকি সুপারসনিক শক্তিধর দেশগুলো যুক্ত হয়ে যায়, তাহলে তো একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে চলে আসছে সাধারণ মানুষের, গোটা বিশ্বের। কি মনে করছেন আপনি? দেখুন, সব থেকে প্রথমে এটা মনে রাখবেন কি 13 তারিখ, গতকাল 13 জুন, কেন ইসরায়েল অ্যাটাক করলো ইরানকে, এর কারণ আছে। এটা আমরা বলি ট্রিগার, আমাদের ভাষায়, সামরিক ভাষায় আমরা বলি ট্রিগার। ট্রিগার কি ছিল জানেন? 12 তারিখে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আছে, 12 তারিখে ওরা নিজের রিপোর্টে বললো যে ইরান যে আছে, আমাদের যে কোনো প্রটোকল আছে ওটা কমপ্লায়েন্স করছে না, ওরা আমাদের মানছে না। তার মানে কি হলো, ইরান যেটা আছে ইনরিচ ইউরেনিয়ামটাকে অনেক বড়ভাবে বাড়িয়ে দিল। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই গত সপ্তাহে আপনি জানেন যে একটা চীনের একটা পানির জাহাজ ওখানে গিয়েছিল ওকে ট্রিগার দেওয়ার জন্য। আমরা এটা বলি সামরিক ভাষায় ব্রেক আউট টাইম। তার মানে কত সময়, অল্প সময় একটা দেশ, একটা রাষ্ট্র পরমাণু একটা বোমা বানাতে পারে। আগে 2015 থেকে আমরা ভাবতাম যে একটা 1 মাস থেকে কত সপ্তাহ লাগবে একটা পরমাণু বোমা বানাতে, বিকজ ইরান কাছে ইনরিচ ইউরেনিয়াম অনেকগুলো আছে, রাইট? আর কিন্তু এই যে গত সপ্তাহে যেটা 12 তারিখে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা নিজের রিপোর্ট প্রথমবার দিল, 20 বছরে প্রথমবার বললো ওরা ইরান আমাদের কথা শুনছে না। তার মানে কি হলো জানেন? এই ব্রেকআউট টাইম যেটা আমরা বলছি, একটা পরমাণু বোমা বানানোর টাইম যেটা ছিল, ওটা ইরানের কাছে 2 থেকে 2.5 দিনের মধ্যে একটা বোমা বানিয়ে দিত। ইসরায়েল কিন্তু ইন্ডিয়া নয়। আমরা হয়তো 10টা নিউক্লিয়ার, আমাদের যতগুলো আমাদের রাষ্ট্র যত বড় আছে, ওর মধ্যে 10 থেকে 12টা নিউক্লিয়ার বোমা আমরা অ্যাবজর্ব করে আবার বোমা মারতে পারি। কিন্তু ইসরায়েলের কাছে যদি একটাও বোমা পড়ে, রাষ্ট্র তার শেষ। তাই জন্য এটা আর্জেন্সি 13 জুন এটা ডিসাইড করা হলো, এটা আপনি জেনে রাখুন, নাম্বার 1। নাম্বার 2, 1979 এর পর ইরানের ফরেন পলিসিতে একটা চেঞ্জ এসছে। আয়াতুল্লাহ খোমেনি উনি খুব সুন্দরভাবে আপনার ইসরায়েলকে ঘিরে ধরেছিলেন, রাইট? ওপরদিকে নর্থের দিকে আপনি যদি দেখেন, ওখানে হিজবুল্লাহ ছিল আপনার, রাইট, লেবাননে। তারপরে সিরিয়া ছিল আব্বাসি, এদেরই লোক, আসাদ এনারই লোক ছিলেন। তারপরে ইনি ওয়েস্ট ব্যাংকে এখন হামাস অ্যাক্টিভেট করেছিলেন, মনে আছে তো 2023-এ। আর তারপরে হাউতি। তা পুরোপুরি যত ইসলামিক ওয়ার্ল্ডে যদি ইসরায়েলকে কেউ যদি ঘিরে ধরেছে, ওর মধ্যে ইরান ছিল। তার মানে ইরানের সঙ্গে ওদেরকে ঝড় একটা কনফ্লিক্ট হওয়া একটা দরকার ছিল, আর একটা কনফ্লিক্টটা হয়েছে। এটা আপনার দ্বিতীয় পয়েন্ট আপনি ধরে নিন। তৃতীয়, আপনি টার্গেট প্রোফাইলিং দেখুন না 13 জুন। এর আগে 2024-এ দুবার এরকম কনফ্লিক্ট হয়েছে ইসরায়েলের সঙ্গে আর ইরানের মধ্যে। একটা এপ্রিল মাসে হয়েছে। এই কনফ্লিক্টগুলোর শেষ পরিণতি কি এই মুহূর্তে, সেটাই কিন্তু গোটা বিশ্ববাসীকে ভাবাচ্ছে। মিস্টার শ্রীবাস্তব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রাজাগোপাল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।